তেল আমদানির বাড়তি ব্যয়ের প্রভাব পড়বে না ভোক্তা পর্যায়ে, মন্তব্য বাণিজ্য মন্ত্রী। সংকট মোকাবেলায় সম্মিলিত পদক্ষেপ জরুরি, বললেন অর্থমন্ত্রী। হামে 7 জনের মৃত্যু ছড়িয়েছে 58 জেলায়। 2 বছরের কম বয়সী শিশুর ঝুঁকি বেশি, চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ। নতুন ভাড়ার তালিকা নেই বাসে, কাউন্টারে বাড়তি আদায়ের অভিযোগ যাত্রীদের, পরিবহন খাতে বিশৃঙ্খলা। এবং সয়াবিন তেলের তীব্র সংকট, মুরগির দামে স্বস্তি ফিরলেও মাছের বাজারে আগুন, জ্বালানির দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতির সংখ্যা অর্থনীতিবিদদের। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আছি শেখ সাব্বির হোসেন। অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব সাধারণ ভোক্তা পর্যায়ে পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আর জ্বালানি একটি বৈশ্বিক সংকট দাবি করে সম্মিলিতভাবে তা মোকাবেলা করার কথা জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সিলেট এবং চট্টগ্রামে এসব কথা বলেন তারা। আর প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। শুক্রবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দেশের জ্বালানি সংকট নিয়ে মন্ত্রী বলেন, জ্বালানি সংকট একটি বৈশ্বিক সংকট, সম্মিলিতভাবে তা মোকাবেলা করতে হবে। তিনি আরও বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরি করে কেউ দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেয়া হবে না। আমরা একটা স্থিতিশীল, সংবেদনশীল, সহনশীল রাজনীতির পথে চলছি বাংলাদেশে। এই পথে যারা বাধাগ্রস্ত করবে কাউকে ছাড় দেওয়া হবে। সরকারকে উচ্চ মূল্যে জ্বালানি কিনতে হচ্ছে জানিয়ে সামান্য দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না বলেও জানান অর্থমন্ত্রী। বাংলাদেশে যেরকম সংকট, সারা বিশ্বে একই সংকট, বরঞ্চ আমরা একমাত্র দেশ খুব দেরি করে কিছু মূল্য বৃদ্ধি করেছে জ্বালানি। এদিকে দুপুরে সিলেটের বাসিয়া খাল পরিদর্শন শেষে জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয় হলেও তার প্রভাব দেশের সাধারণ মানুষের উপর পড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আরও বলেন, বিশ্ববাজার থেকে বেশি দামে তেল কেনা হলেও সরকার তা ভোক্তা পর্যায়ে সরাসরি পৌঁছাতে দেবে না। বাইরে থেকে ডিজেল আনি বা অন্য পেট্রোলিয়াম জাতীয় পণ্য আনি, পাম্প থেকে আপনি ডিজেল পাচ্ছেন 115 টাকা। বাড়তি মূল্যে আসলেও সেই অভিঘাতটা সরকার তার বিভিন্ন টুলসের মাধ্যমে ধারণ করে সেই শকটা ভোক্তা পর্যায়ে পৌঁছাতে দেয় না। বৈশ্বিক অস্থিতিশীলতার কারণে জ্বালানি খাতে সৃষ্ট চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি জানান, এই অবস্থা মোকাবিলায় সরকার অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সংরক্ষণ সক্ষমতা বাড়াতে কাজ করছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে যে সারা দেশ জিম্মি হয়ে পড়ে, এই জিম্মি দশা থেকে দেশকে মুক্ত করার জন্য জ্বালানি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ স্টোরেজ ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নেবে। আগামী 2 মে প্রধানমন্ত্রী তারেক রহমান বাসিয়া খাল খনন কাজ উদ্বোধন করবেন বলে জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 10 মে মাননীয় প্রধানমন্ত্রী এই খালের খনন উদ্বোধন করবেন। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। দেশে তেলের সংকট নেই, অনৈতিক ব্যবসার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করলেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁওয়ে এক সভায় একথা বলেন তিনি। আর এ সময় তিনি আরও বলেন, কিছু অসাধু চক্র তেল মজুত করে কালোবাজারে বিক্রি করছে, যা দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়, এই সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনক ভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর। আমি ডিসি সাহেবকে বলেছি, ওনারা নিয়ম করেছেন, এটার দিকে আরো নজর দিতে হবে। মে দিবস উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য সমাবেশের আয়োজন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শুক্রবার বেলা 2:30টায় নয়াপল্টনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী শ্রমিক দল যে সমাবেশটি করবেন, সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক
আপসীন নেতা, বিএনপির চেয়ারম্যান এবং গণতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই সমাবেশকে যাতে বর্ণাঢ্য এবং সব দিক থেকে সাফল্যমণ্ডিত করা যায় তার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে দল। দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ২৪ ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ৩ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। এ সময় আক্রান্তের সংখ্যা ১,৩৮৭ জন বলে জানা গেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে। এদিকে দেশের ৫৮ জেলায় ছড়িয়ে পড়েছে হাম। টিকার আওতায় না আসা ২ বছরের কম বয়সী শিশুরা এই রোগে বেশি মারা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, হাম পরবর্তী বিভিন্ন জটিলতায় আক্রান্ত হওয়া শিশু মৃত্যুর অন্যতম কারণ। সাধারণত অপুষ্টিতে ভোগা শিশুদের ঝুঁকি সবচেয়ে বেশি। সঠিক সময় টিকা দেয়া এবং যে কোনো শারীরিক জটিলতায় ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন উষা ফিরদৌস। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলাতেই ছড়িয়ে পড়েছে হাম। গেল ১৫ মার্চ থেকে শুরু করে ২৩ এপ্রিল পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে ২৩৩ জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এর মধ্যে ৩৯ জন সরাসরি হামে এবং ১৯৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এই ১.৫ মাসে ২৮,৩৩৪ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। আক্রান্তদের মধ্যে ১৮,৮৪৫ শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। জ্বর আছে ১০২ আর ঘামাচির মতো আর কি। হামের পর্যায়ে আর কি দেখা যাচ্ছে এরকম বললো আর্জেন্ট শিশু নিয়ে আসতে। তার মানে প্রায় ১৫ দিন হাম। যখন আমরা ঢাকাতে রওনা করি, ওই রওনা করার গাড়ির মধ্যে বাচ্চা সারা শরীরে হাম অতিরিক্ত বেরো গেছে। আস্তে আস্তে জ্বর হতে পারে, ওটা হালকা গুটি দীর্ঘদিন টিকা কার্যক্রম বন্ধ থাকায় বড় আকারের টিকার বাইরে থাকা জনগোষ্ঠী তৈরি হয়, যা সংক্রমণ বাড়ার অন্যতম কারণ। এই হার্ড ইমিউনিটিটা আমাদের 95 থেকে 93% নেমেছিল টিকা না দেওয়ার কারণে, যে কারণে কিন্তু এই আউটব্রেকটা ইজ নট এন এপিডেমিক ইয়েট, এই আউটব্রেকটা আমাদের হয়েছে এবং আমাদের এটা করণীয় হলো এখন আমাদের টিকা দেয়া অবশ্যই। অপুষ্টির কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, যা হামের মতো রোগে মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। আমাদের কিন্তু প্রোটিন, এনার্জি, ম্যালনিউট্রিশনে অসংখ্য বাচ্চা ভোগে। আমাদের আছে ভিটামিনস, ক্যালসিয়ামস, তারপর আপনি কি বলে ম্যাগনেসিয়াম, এসব জিনিসগুলি, এই জিনিসগুলি, এই পুষ্টিগুলি যদি আমরা বাচ্চাদেরকে সরবরাহ করতে পারি, তাহলে তারা কিন্তু এই ধরনের হাম না শুধু অন্যান্য ভাইরাল, ব্যাকটেরিয়াল অসুখ থেকে তারা কিন্তু প্রতিরোধ পাবে। তবে আশার কথা হলো, চিকিৎসা শেষে ১৫,৭২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সরকার বাস ভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়ালেও পরিবহন মালিকরা তা মানছেন না বলে অভিযোগ যাত্রীদের। নতুন ভাড়ার তালিকা নেই দূরপাল্লার কোনো বাস কাউন্টারে। দায়িত্বরতরা বলছেন, এখনও নতুন ভাড়া তালিকা হাতে পাননি তারা। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করে পরিবহন সংশ্লিষ্টরা বলেন, আগের ভাড়াতেই টিকিট বিক্রি করছেন তারা। ইমদাদুল হক খানের রিপোর্ট। বৈশ্বিক সংকটের জেরে দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয় সরকার। তেলের মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে ভাড়া বাড়ানোর জোর দাবি জানিয়ে আসছিল পরিবহন মালিকরা। এর ফলে বাস ভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা বৃদ্ধি করে সরকার। সে হিসাবে ১০০ কিলোমিটারে অতিরিক্ত বাস ভাড়া বৃদ্ধি পাবে ১১ টাকা। তবে সে হিসাবটা মানছে না বাস মালিকরা। যাত্রীদের অভিযোগ, ঢাকা থেকে ঝিনাইদহ যেতে আগে যেখানে ৬৫০ টাকা লাগতো, এখন সেখানে ভাড়া নিচ্ছে ৭৫০ টাকা। ঝিনাইদহের মতো বিভিন্ন গন্তব্যে এমন বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন দূরপাল্লার যাত্রীরা। আমি তো ১৫০ টাকা দিতাম মুতুলি যায়, কিন্তু এখন এরা বলতে চাইছে ৮০ টাকা দিতে হবে। লিটারে তেলের দাম বেড়েছে ১৫ টাকা, যাত্রীপতিরা ১০০ টাকা বাড়িয়ে দিয়েছে, ৫০ টাকা বাড়াতে পারত। আমি দর্শনা থেকে আসছি ১২ তারিখ, সেদিন ৬৫০ টাকায় আসছি, আজকে যাইতেছি ৭৫০। আমরা তো আগে ৬৫০ টাকা করে ঝিনাইদহ যেতাম, এখন হলো আমাদেরকে ৭০০ টাকা, ৭৫০ টাকা, মানে ৭৫০ টাকার কম নিবে না। রাজধানীর গাবতলী বাস টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টার ঘুরে কোথাও নতুন ভাড়ার তালিকা দেখা যায়নি। কাউন্টারের দায়িত্বরতরা জানান, তারা পূর্বের ভাড়াতে টিকিট বিক্রি করছেন। আগের ভাড়ায় তাই দিচ্ছে না মানুষ,
তার থেকেও 200-300 টাকা কম বলতেছে। সিগনেচার করা যে মালিক সমিতি যে চার্ট দিবে আমাদের, যে ওই চার্ট থাকে সবসময় সামনে ঝুলানো থাকে, ওই চার্ট এখন আমরা পাই নাই। হয়তো আজকে কালকে 2 দিনের মধ্যে আর কি দিলে আমরা টাকা নিব। বাড়তি ভাড়া নেয়ার বিষয়ে তাদের দাবি, প্রতিযোগিতার বাজারে তারা আগে 100 টাকা কম নিত, কিন্তু বর্তমানে সেই 100 টাকা নিচ্ছেন। বরাবরের মতো এটাকে আগে নির্ধারিত ভাড়া বলে জানান তারা। ব্যবসার সুবাদে বা ব্যবসার ক্ষেত্রে বা প্রতিরক্ষার ক্ষেত্রে মানে আশেপাশে যারা আছে সবার সাথে মিল মহব্বত রেখে কাজ করার তাগিদে আমরা 650টা সবাই মিলে এটা করেছিলাম। তবে বাড়তি ভাড়া নেয়ার কথা স্বীকার করলেন চালকরা। ভাড়া বাড়াইছে, এখন এটা কোম্পানি জানে, এটা তো আমি চালক, আমি কিছু জানি না। অন্য চালকদের দাবি, যাত্রীরা বাড়তি ভাড়া দিতে আগ্রহী নয়, তারা সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কম টাকা দিতে চায়। আগেরটাই তো দেন, আগে তো 180 টাকা ভাড়া, ওইটাই তো দেন, 180 টাকাই তো দেন। তেলের মূল্য বৃদ্ধির কারণে বাড়তি ভাড়ার বিষয়টি মেনে নিলেও সরকার নির্ধারিত ভাড়ার বেশি যাতে পরিবহনগুলো নিতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির দাবি জানান। রাজধানী বাজারে সয়াবিন তেলের তীব্র সংকট, দোকানে দোকানে ঘুরেও তেল পাচ্ছে না ভোক্তারা। তার উপর বেড়েছে সব ধরনের সবজির দামও। মাছের বাজারেও আগুন, তবে কিছুটা স্বস্তি ফিরেছে মুরগির দামে। সার্বিক পরিস্থিতিতে সরকারের কঠোর মনিটরিং চাইলেন সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন বিজন কুমার। গেল 1 মাস ধরে দুশ্চিন্তার নাম সয়াবিন তেল। হঠাৎ হঠাৎ দামে উত্তাপ, কখনো আবার বাজার থেকেই উধাও। 2-1 দিনের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে আবারও দেখা দিয়েছে সংকট। ভোক্তারা টাকা নিয়ে ঘুরছেন, কিন্তু সয়াবিন তেল নেই। বিকল্প হিসেবে সানফ্লাওয়ার বা ক্যানুলা অয়েল বিক্রি হচ্ছে, কিন্তু তার দাম আকাশচুম্বী। বাইরের কাছে আগে যখন আসতাম পরিচিত দোকানদার প্রায় আমার তেল দিত, আজকে নাই করতেছে, তেল নাই। দোকানদারগুলো ইচ্ছাকৃতভাবে কিছু প্রাইস করে রাখছে, মানে ওই যুদ্ধের কথা বলে। মোহাম্মদপুর বাজারের ব্যবসায়ীরা বলছেন, চাহিদা অনুযায়ী সয়াবিন তেল পাচ্ছেন না তারা। 10 কার্টুনের বিপরীতে মিলছে অর্ধেকেরও কম। বুঝতে বিগত 1 মাস যাবত আমরা পাইতেছি না। খুব সংকট দেখাচ্ছে। মাঝে মাঝে আসে বলতেছে যে হয়তো আমার প্রয়োজন হচ্ছে 10 কার্টন, 2 কার্টন নিতে পারেন। আবার 60 টাকার নিচে কোনো সবজি কিনতে পারছেন না ভোক্তারা। কাকরোল 140, শশা 120, করল্লা ও পেঁপে 80, টমেটো 70, বেগুন 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। ফলে জীবনযাত্রার অন্যান্য ব্যয় মেটাতে খাদ্য তালিকা সীমিত করতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। প্রত্যেকটা দামই 10 থেকে 20 টাকা করে দাম বেশি আছে গত সপ্তাহ বা তার আগের সপ্তাহ থেকে। আগে আমরা 500 টাকা যদি বাজার করতাম, ধরে নেন 100 টাকা ব্যাগ নিয়ে যাইতে পারতাম। এখন আমি 1000 টাকাও বাজার আমি ব্যাগ ফুল করতে পারতেছি না। মাছের বাজারেও একই অবস্থা। পাঙ্গাস 10 টাকা বেড়ে 230 আর রুই 40 টাকা বেড়ে 350 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও তেলাপিয়া, পাবদা, শোল, ট্যাংরা মাছের দামেও বেড়েছে কেজি প্রতি 30 থেকে 40 টাকা। তবে কিছুটা স্বস্তি মুরগির দামে। বাজার সবসময় চড়া, তার ভিতরে এই যে আমরা তো ব্যাচেলার থাকি, তো মাছ বলতে পাঙ্গাস, তেলাপিয়া এরকমই হচ্ছে, এগুলো বেশিরভাগ খাওয়া পড়ে। আমি ইলিশ মাছ কিনতেই আসছি, কিন্তু ইলিশ মাছে এত দাম বেশি, আমি একটা ইলিশ মাছ কিনেই গেছি। ব্যবসায়ীরা বলছেন, নদীর মাছের দাম বেড়েছে। মাছের দাম স্বাভাবিকই আছে, তেমন মাছের দাম বাড়ে নাই। এর মধ্যে দেশীয় চাষের মাছটা ছাড়া যেগুলো নদীর মাছ, এগুলো একটু দাম বাড়তি। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি চাইলেন সাধারণ মানুষ। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। টানা 4 বছর ধরে মূল্যস্ফীতির আগুনে জ্বলছে দেশের অর্থনীতি। সাম্প্রতিক সময় জ্বালানির মূল্য বৃদ্ধি যেন সেই আগুনে ঘি ঢালছে। অর্থনৈতিক মন্দায় একদিকে কমছে সরকারের আয়, অন্যদিকে যুদ্ধাবস্থায় বাড়ছে জ্বালানির আমদানি ব্যয়। এমন পরিস্থিতিতে আসন্ন বাজেটে ঘাটতি মেটাতে নতুন করে চাপ সৃষ্টির আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। সংকট উত্তরণে কারণ বিশ্লেষণ করে যত দ্রুত সম্ভব কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তারা। কামাল হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। ভঙ্গুর অর্থনীতির মধ্যেই দেশের দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার। টানা মূল্যস্ফীতির মধ্যেই আর্থিক খাতে যুক্ত হয়েছে মাথাপিছু আয় হ্রাস, দুর্বল কর্মসংস্থান পরিস্থিতি, সর্বোপরি দেশি বিদেশি বিনিয়োগ মন্দার মতো জটিল বিষয়গুলো। এমন অবস্থায় জ্বালানি সংকট আর্থিক খাতে মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর হিসেবে গেল মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল 8.71%। একই সময়ে মজুরি বৃদ্ধির হার 8.09%, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে কঠিন চাপে ফেলে। একটা কিছু কিনতে গেলে আনসাম খাওয়া যাইতেছে, মানে দাম বাড়ায় দেখে তো আমরা কিনা খাইতারি না পুষ্টিকর খাবার। পুষ্টিকর খাবার তো খাওয়াই হয় না, আর কি শরীর স্বাস্থ্য খারাপ থাকে। সব জিনিসের ঊর্ধ্বমূল্য দাম, ইনকাম নাই, চলাফেরা খুব কষ্ট, সংসারের খুব অবস্থা খারাপ। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের তো একদম দেয়ালে পিঠ থেকে গেছে। এইসব চ্যালেঞ্জ সামনে রেখে দেশের অর্থনীতি গভীর সংকটে পড়তে যাচ্ছে বলে সতর্ক করলেন এই অর্থনীতিবিদ। মূল্যস্ফীতি বাংলাদেশের অর্থনীতিতে বিগত 4 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি ছিল এবং সেটাই অর্থনীতির জন্য খারাপ। এখন এই খারাপের সাথে আরো খারাপ যুক্ত হয়েছে, সেটা হচ্ছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি। যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম, বৈশ্বিক দাম বেড়ে গেছে, অতএব আমার ইম্পোর্টের যে কস্ট সেটার বৃদ্ধি। তার মানে এটাও আরেকটা সংযুক্তি যেটা ইনফ্লেশনকে উস্কে দিবে। মূল্যস্ফীতি কমাতে খাত ভিত্তিক বাজার বিশ্লেষণের পরামর্শ দেন তিনি। বাংলাদেশের মূল অর্থনীতির এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি। এই মূল্যস্ফীতি যত বহুবিধ কারণে তৈরি হচ্ছে, সেই বহুবিধ কারণগুলা বিশ্লেষণ করে তার প্রত্যেকটা ক্ষেত্রে কি করা যায় সেটা নিয়ে সরকারকে গভীর বিশ্লেষণে যেতে হবে। জ্বালানি তেলের বাড়তি দামের প্রভাব মোকাবিলায় দ্রুত পদক্ষেপ না নিলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কাও জানান অর্থনীতিবিদরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রানা প্লাজা ট্র্যাজেডি দিবস আজ। 2013 সালের এই দিনে ধসে পড়ে সাভারের পোশাক কারখানা রানা প্লাজা। সকালে সাভার বাজার এলাকায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন করে বিভিন্ন শ্রমিক সংগঠন। সহস্রাধিক মৃত্যুর ঘটনায় ওই সময় 6টি মামলা হলেও কেবল একটি নিষ্পত্তি হয়েছে, বাকিগুলো এখনও ঝুলে আছে। 13 বছরেও বিচার না হওয়ায় হতাশ হতাহতদের স্বজন ও শ্রমিকরা। জিয়াউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। 2013 সালের 24শে এপ্রিল ঢাকার অধুরে সাভারে ঘটে দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ ও হৃদয় বিদারক ঘটনা। রানা প্লাজা গার্মেন্টস ধসে প্রাণ যায় 1135 পোশাক শ্রমিকের, আহত হন অন্তত 2000 মানুষ। এই ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে নাড়া দেয় গোটা বিশ্বকে। ট্র্যাজেডি 13 বছর পেরিয়ে গেলেও থামেনি স্বজনদের কান্না। শুক্রবার ধসে পড়া রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান আহত শ্রমিক, নিহতদের স্বজন, শিল্প পুলিশ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। আহত ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি করেন তারা। পাশাপাশি শ্রমিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। সেদিন তো আমি লাশও পাইনি। আমাদের যে দাবি, এক জীবনের আয় সম পরিমাণ ক্ষতিপূরণ, স্থায়ী পুনর্বাসন এবং ন্যায় বিচার। আমরা যারা আহত হয়েছি এবং নিহত হয়েছি, আমাদের কোনো পুনর্বাসন করা হয়নি। সহস্রাধিক মৃত্যুর সেই ঘটনায় 6টি মামলা হলেও সম্পদের তথ্য গোপনের কেবল একটি মামলা নিষ্পত্তি হয়েছে, বাকিগুলো এখনো ঝুলে আছে। সঠিক বিচারের আশায় অপেক্ষা করে আছেন আহত ও নিহতের পরিবারগুলো। আমরা চাই হলো মালিক পক্ষের হচ্ছে কি শাস্তি হোক, আর যেটা দেওয়ার দাবি তার কিছুই দেয় নাই। 13 বছর ধরে আমরা কিন্তু এখানে অনেক কান্দাকাটি করি, কেউ কিন্তু 13 বছরও খুনির রানা সহ জড়িত ব্যক্তিদের কোনো শাস্তি নিশ্চিত করা হয় নাই। বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতায় 41 আসামির মধ্যে প্রধান অভিযুক্ত সোহেল রানা ছাড়া বাকিদের কেউ পলাতক, কেউ আবার জামিনে রয়েছেন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সিরাজগঞ্জের কাজীপুরে শুষ্ক মৌসুমেও যমুনা নদীর তীরে দেখা দিয়েছে অস্বাভাবিক ভাঙন। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলার কারণে এই অবস্থা। শুধু কাজীপুর নয়, জেলার এনায়েতপুর ও শাহজাদপুরেও ঝুঁকিতে পড়েছে নবনির্মিত তীর সংরক্ষণ বাঁধ। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। আশরাফুল ইসলাম জয়ের তথ্যে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ইকোপার্ক এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে তীর সংরক্ষণ বাঁধের 2টি অংশে ভাঙন দেখা দিয়েছে। অসময়ে এই ভাঙনে আতঙ্কে রয়েছেন নদীপাড়ের মানুষ। স্থানীয়দের অভিযোগ, কাজীপুর, ইকোপার্ক, পলাশপুর ঘাট, মেগাইঘাট ও ডেকুরিয়া এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডেজার দিয়ে বালু উত্তোলন চলছে। বর্ষা মৌসুমের আগেই এমন ভাঙন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত বালুর পয়েন্ট এবং বালু উত্তোলনের কারণেই নদীর এই ভাঙনের সৃষ্টি। আমরা
অসহায় মানুষ, আমার টাকা পয়সা নাই, আমরা গরিব মানুষ, আমরা কে বহরে পাচ্ছি। সরকারের কাছে আমার আহ্বান এইটাই, যেন হচ্ছে অবৈধভাবে বালু তোলা অচিরেই বন্ধ করা হয় এবং আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। অনন্য রাজস্ব খাতের আওতায় আমরা দরপত্র আহ্বানের মাধ্যমে ওই জায়গাগুলো জিও ব্যাগ দিয়ে ওই জায়গাগুলো আমরা ভাঙন রোধে কাজ করতেছি, যাতে আসন্ন বর্ষায় ওই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত না হয়। এদিকে উপজেলা প্রশাসন বলছে ইজারাকৃত এলাকার বাইরে বালু উত্তোলনের তথ্য পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওখানে অন্য কেউ এসছে কিনা এরকম কোনো আমাদের কাছে তথ্য নেই। পলাশপুর বা অন্য কোনো জায়গায় যেখানেই কোনো ধরনের তথ্য আসে আমাদের কাছে অপরাধের, আমরা চেষ্টা করি অ্যাড্রেস করে আমাদের যতটুকু সক্ষমতা আছে সেটা দিয়ে আর কি ব্যবস্থা নেওয়া। বর্ষার আগেই কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কংগ্রেসের চতুর্থ জাতীয় কাউন্সিল। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম মিলনায়তনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কংগ্রেসের মূলনীতি সুস্থ ধারার রাজনীতি প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কাউন্সিলে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানে দলের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন এবং মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল ইসলাম উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত মহাসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। এদিকে ইরান থেকে সব ভারতীয় নাগরিককে তেহরান ত্যাগ করতে নির্দেশ দিয়েছে ভারত। আর ইরানের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো ধরনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে হরমুজে চলাচলের জন্য মিত্র দেশগুলোকে কোনো ফি দিতে হবে না বলে জানিয়েছে ইরান। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। বর্তমানে রণতরীটি ভারত মহাসাগর দিয়ে তার নির্ধারিত গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে। মধ্যপ্রাচ্যে আগে থেকে অবস্থান করা মার্কিন জাহাজগুলোর সঙ্গে এই রণতরী যোগ দেবে নাকি অন্য কোনো একটি জাহাজের পরিবর্তে আসছে তার স্পষ্ট ব্যাখ্যা দেয়নি ওয়াশিংটন। সেন্ট্রাল কমান্ড বলছে এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে। এতে জানানো হয়েছে ওই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার অংশ হিসেবে এটি মোতায়েন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে ইরান সফর থেকে বিরত থাকতে ভারতীয় নাগরিকদের প্রতি জোরালো পরামর্শ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে তেহরানে ভারতীয় দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত স্থল সীমান্তপথ ব্যবহার করে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে ভারত সরকার। অন্যদিকে ইরানের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো ধরনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনী প্রচলিত উপায়েই ইরানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার ক্ষমতা রাখে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে বন্ধু দেশগুলোর জন্য ফি মওকুফ করেছে ইরান। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। নিজেদের ওয়েবসাইটে এই মূল্য তালিকা প্রকাশ করা হয়। এতে পূর্ব গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 150 টাকা। পশ্চিম গ্যালারির টিকিট 250, শহীদ আবু সাইদ স্ট্যান্ড, শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিট 500 টাকা করে এবং ব্র্যান্ডের স্ট্যান্ড পূর্ব ও পশ্চিম অংশের টিকিটের দাম ধরা হয়েছে 1500 টাকা করে। আগামী 27 ও 29 এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। নারী দলের ওয়ানডে সিরিজের তৃতীয় শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সকাল 9:30টায় রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। প্রথম ম্যাচ 3 উইকেটে জিতলেও পরেরটিতে লঙ্কানদের কাছে 4 উইকেটে হেরে যায় স্বাগতিকরা। এর ফলে দুদলের জন্যই এই সিরিজ নির্ধারণী ম্যাচ। আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে দুদলই একে বিশেষ প্রস্তুতি হিসেবে বিবেচনা করছে। পাশাপাশি সিরিজ জয়ের মধ্য দিয়ে নিজেদের আত্মবিশ্বাসে মরিয়া দুদলই। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। তেল আমদানি বাড়তি ব্যয়ের প্রভাব পড়বে না ভোক্তা পর্যায়ে, মন্তব্য বাণিজ্যমন্ত্রী। সংকট মোকাবেলায় সম্মিলিত পদক্ষেপ জরুরি বললেন অর্থমন্ত্রী। হামে 7 জনের মৃত্যু ছড়িয়েছে 58 জেলায়। 2 বছরের কম বয়সী শিশুর ঝুঁকি বেশি, চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ।
নতুন ভাড়া তালিকা নেই বাসে, কাউন্টারে বাড়তি আদায়ের অভিযোগ যাত্রীদের, পরিবহন খাতে বিশৃঙ্খলা। এবং সয়াবিন তেলের তীব্র সংকট, মুরগির দামে স্বস্তি ফিরল, মাছের বাজারে আগুন, জ্বালানির দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতির শঙ্কা অর্থনীতিবিদদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।